বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লাইন। এই অধ্যায়টির বিস্তারিত ব্যাখ্যা আজ আমি তোমাদের সামনে করতে চলেছি। যে সমস্ত 11 ক্লাসের বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় যেটি, সেই প্রথম অধ্যায়ের শাস্ত্ররূপে ভূগোল, এই অধ্যায়টি আজকে আমি বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। এবং সেই সঙ্গে যারা ভূগোল বিষয়ের এসএলএসটি পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত বন্ধুদেরও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে অর্থাৎ ভূগোল থেকে প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করব শাস্ত্ররূপে ভূগোল। প্রথমেই আমরা জেনে নেব অধ্যায়ের যে নাম বা ইউনিটের যে নাম শাস্ত্ররূপে ভূগোল, এর মানেটা কি। শাস্ত্ররূপে ভূগোল বলতে বিষয় রূপে ভূগোল বা সাবজেক্ট রূপে ভূগোলটা কেমন, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তা প্রথমেই আমরা এই অধ্যায়ের একটা ওভারভিউ দিয়ে দেবো যে এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয়টা আসলে কি। আসলে এই অধ্যায়টা হচ্ছে ভূগোল সম্পর্কে একটা পরিচিতিমূলক অধ্যায়, অর্থাৎ ভূগোল কাকে বলে, ভূগোল শব্দের বা জিওগ্রাফি শব্দের অর্থ কি, ভূগোল বা জিওগ্রাফি পাঠের উদ্দেশ্য কি, কেন আমরা জিওগ্রাফি পাঠ করব, জিওগ্রাফির বা ভূগোলের আলোচনার বিষয় কি কি, এবং এই ভূগোলের অন্তর্গত শাখাগুলি কি কি, অর্থাৎ ভূগোলকে কয়টি শাখায় ভাগ করা যায় এবং কি কি তাদের আলোচনার ক্ষেত্রগুলোই বা কি কি, এইগুলোই হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোলের বিষয়বস্তু। এক এক করে আমরা এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা চলে আসব ভূগোল, এই যে শব্দটি, এটি কোথা থেকে এসছে, বা ভূগোলের ইংরেজি যে প্রতিশব্দ জিওগ্রাফি, এই শব্দটাই বা কোথা থেকে এসছে। চলো যাই আমরা জেনে নিই জিওগ্রাফি বা ভূগোল শব্দের অর্থ। তার আগে আমরা জেনে নেব যে ভূগোল এর জনক কাকে বলা হয়। ভূগোলের জনক বলা হয় গ্রিক দার্শনিক এরাটোস্থেনিসকে। কি বললাম? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। এবার কথা হচ্ছে, কেন আমরা গ্রিক দার্শনিক এই এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বা পিতা বলবো। যাকে তাকে তো আর জনক বা পিতা বলা যায় না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এই এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলার পেছনে। এর কারণটা হচ্ছে, এই গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন, যেখান থেকে আমাদের জিওগ্রাফি শব্দটির উৎপত্তি। এই জিওগ্রাফিয়া একটি গ্রিক শব্দ, আর তিনি প্রথম পৃথিবীর বর্ণনা করতে গিয়েই এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেছিলেন বলেই তাকে ভূগোলের জনক বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব এই জিওগ্রাফি শব্দের অর্থ কি। জিওগ্রাফির জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, আর বাংলায় এর অর্থ পৃথিবী। আর গ্রাফি শব্দের অর্থ ডেসক্রাইব, বাংলায় বিবরণ। অর্থাৎ ভূগোল বা জিওগ্রাফি শব্দের সম্পূর্ণ অর্থটি তাহলে কি দাঁড়ালো? পৃথিবীর বিবরণ। এবার আমরা জানবো যে ভূগোল, ভূ মানে পৃথিবী, গোল মানে গোল, পৃথিবীটা গোল, এর থেকেও কিন্তু আমাদের এই ভূগোল শব্দটা এসছে। তাহলে আমরা কি জানলাম? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে, এটা জানলাম, এবং ভূগোল শব্দের অর্থ কি এটাও জানলাম। এবার ভূগোল শব্দের অর্থে আমরা জানলাম যে পৃথিবীর বিবরণ। শুধুই কি পৃথিবীর বিবরণ এই ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টটিতে আলোচনা করা হয় বা শাস্ত্রটিতে আলোচনা করা হয়? বন্ধুরা, নয়।
এখানে কিন্তু পৃথিবীর উপরে সংগঠিত যাবতীয় বিষয়, পৃথিবীর উপরে যে উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য শিলামণ্ডল, ভূত্বক, পৃথিবী সম্পর্কিত যাবতীয় বিষয়, অর্থাৎ পৃথিবীর ভেতরে কি আছে, পৃথিবীর বাইরে কি আছে, বায়ুমণ্ডলে কি আছে, পৃথিবীর মহাকাশে কি আছে, যাবতীয় বিষয় এই ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। এটা আমরা পরে আসছি কি কি ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। এবার আমরা আসবো যে ভূগোল বা জিওগ্রাফি কাকে বলে। এই ভূগোল বা জিওগ্রাফি বিষয়ের সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, অর্থাৎ এর সংজ্ঞা হিসাবে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ কিন্তু বা সংজ্ঞায়িত করেছে ভূগোল বিষয়টিকে। আমরা এক এক করে কয়েকজন বিখ্যাত ভূগোলবিদ বা দার্শনিকদের দেওয়া যে সংজ্ঞা ভূগোল সম্পর্কিত সেগুলো একটু জেনে নেব, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ তুলে দেবে যে এই ভূগোলের এই সংজ্ঞাটি কে দিয়েছেন বা অমুকের সংজ্ঞাটি কি, এরকম ভাবে কিন্তু অপশান তুলে প্রশ্ন দিতে পারে। যাই হোক, আমরা এক এক করে জেনে নিচ্ছি কিছু বিখ্যাত দার্শনিকদের বা ভূগোলবিদদের দেওয়া ভূগোলের সংজ্ঞা। প্রথমে আমরা জেনে নেব জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ভূগোলের সংজ্ঞা। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। আবার বলছি, যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। এবার আমরা আরেকজন বিখ্যাত দার্শনিকের সংজ্ঞা জেনে নেব। জার্মান ভৌগোলিক বা দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ড। আলেকজান্ডার ভন হামবোল্ড ভূগোল সম্পর্কে কি বলেছে আমরা একটু জেনে নেব। এই আলেকজান্ডার ভন হামবোল্ডকে কিন্তু আধুনিক ভূগোলের জনকও বলা হয়ে থাকে। তার মতে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। তাহলে কি বলছেন তিনি? তার মতে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয় এই ভূগোল সাবজেক্টে। এবার আমরা জেনে নেব কার্ল রিটার, আরেকজন জার্মান ভূগোলবিদ। এই আলেকজান্ডার ভন হামবোল্ডের সমসাময়িক একজন ভূগোলবিদ, জার্মান ভূগোলবিদ, যার নাম হচ্ছে কার্ল রিটার। তিনি ভূগোল সম্পর্কে কি বলেছেন? আর এই কার্ল রিটারকেও কিন্তু আধুনিক ভূগোলের স্রষ্টা বা জনক বলা হয়ে থাকে, অর্থাৎ আলেকজান্ডার ভন হামবোল্ড এবং কার্ল রিটার উভয়কেই কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয়ে থাকে। এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি কি বলছেন? তিনি বলছেন ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, ঘটনাবলী ও সম্বন্ধ সমূহকে একটি স্বতন্ত্র একক রূপে বিবেচনা করা হয়। তাহলে তিনি কি বলছেন? ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ ভূমিরূপ তো আছেই, তার সঙ্গে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, ঘটনাবলী ও সম্বন্ধ সমূহ একটি স্বতন্ত্র একক রূপে বিবেচনা করা, অর্থাৎ এই সমস্ত কিছু এই ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। যাই হোক, এবার আমরা জানবো যে এই ভূগোল আমরা কেন পড়ব, কেন জানতে হবে আমাদের ভূগোল বা ভূগোল পাঠের উদ্দেশ্যটাই বা কি। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এর জন্য আলোচনা করাটা খুবই দরকার। ভূগোল পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য এটা আমাদের প্রত্যেক মানুষকে বা প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু জানা উচিত, কেন আমরা ভূগোল পাঠ করব। পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন ধারণের পরিবেশ সম্পর্কে জানার জন্য আমাদের ভূগোল পড়তে হবে। তারপরে কি, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। আমাদের চারপাশে যে প্রাকৃতিক সামাজিক পরিবেশ এই সম্পর্কিত যে চিন্তা ভাবনা সেটাকে প্রসারিত করার জন্য
এবং সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। এই পৃথিবীটা কিভাবে উৎপত্তি লাভ করলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীর ভেতরে কি আছে, এই সব যাবতীয় বিষয়ের উত্তর পাওয়ার জন্য আমাদের ভূগোল পাঠ করতে হবে। পৃথিবীর কোনো দেশ বা কোনো স্থান ঠিক পৃথিবীর কোথায় অবস্থান করছে, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান জানার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। পৃথিবীর কোথায় কি খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে সেগুলি জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। দেশ ও সমাজকে জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন। মানচিত্র, গ্লোব সহ ভূগোলের যে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ভৌগোলিক জ্ঞানের যে প্রয়োগ ঘটানো হয় সেগুলো সম্পর্কেও আমাদের জানার প্রয়োজনের জন্যই আমরা ভূগোল পাঠ করব। পৃথিবীর বিভিন্ন অংশে যে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, সমভূমি, কোথাও বদ্বীপ, উপত্যকা, বিভিন্ন ধরনের কোটি কোটি যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলি সম্পর্কে স্বচ্ছ সুষ্ঠু ধারণা লাভের জন্য আমাদের ভূগোল পাঠ করতে হবে। এগুলো ভূগোল পাঠের কিন্তু এক একটি উদ্দেশ্য। এখান থেকে এরকম ভাবে একটা প্রশ্ন দিয়ে নিচে কয়েকটা লাইন দিয়ে দিল বা অপশন দিয়ে দিল, সেখান থেকে বলবে যে কোনটি ভূগোল পাঠের উদ্দেশ্য, সেখানে তোমাকে টিক দিতে হবে। এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। পরে আরো কি উদ্দেশ্য আমরা একটু জেনে নেব, যে বিভিন্ন ভৌগোলিক ঘটনাসমূহ যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা এই ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। অর্থাৎ বিভিন্ন যে প্রাকৃতিক বিষয়গুলো আমাদের ঘটছে, এই যে বিভিন্ন সময়ে যে আমফান, আয়লা, তারপরে হুদহুদ, এই সমস্ত যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এগুলোর উৎপত্তির কারণ কি, নিবারণের উপায় কি, এবং কখন কোনটা কিভাবে উৎপত্তি লাভ করে, এগুলো জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এবং এছাড়াও অন্যান্য যে বিষয়, অগ্নুৎপাত কেন হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে, কেন হিমালয় পর্বতের উচ্চতা এখনো বাড়ছে, এই সমস্ত যাবতীয় যে বিষয়, কেন স্পিয়ারের এই উপর প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, কেন চলমান অবস্থায় রয়েছে প্লেটগুলি, এই যে যাবতীয় যে বিষয়, সেই সমস্ত বিষয়ের উত্তর পেতে গেলে ভূগোল আমাদের পড়তে হবে বা জানতে গেলে ভূগোল পাঠের প্রয়োজন আছে। এগুলো সমস্ত হচ্ছে ভূগোল পাঠের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা লক্ষ্য। এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে মানুষের যে কি সম্পর্ক, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, প্রকৃতি এক এক রকম, জলবায়ু এক এক রকম, আবহাওয়া এক এক রকম, স্বাভাবিক উদ্ভিদ এক এক রকম, মানুষের জীবনযাত্রা এক এক রকম, মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, মানুষের যে আকৃতি প্রকৃতি সেগুলো এক এক রকম কেন হয়, এর ব্যাখ্যা বা এই সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু এরকম ভূগোল পাঠের উদ্দেশ্যের কোনো শেষ নেই, প্রচুর উদ্দেশ্য রয়েছে, বলে বলে আমি শেষ করতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই এই উদ্দেশ্যগুলি তোমরা ভালো করে বইয়ে পড়ে নিও, আর আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখো। এবার আমরা আসব ভূগোল পাঠের বা ভূগোলের পরিধি বা স্কোপ অফ জিওগ্রাফি। এর আগে আমরা পড়লাম কি স্টাডি অফ জিওগ্রাফি বা প্রিন্সিপাল অ্যান্ড এইম অফ জিওগ্রাফি বা অবজেক্টস অফ জিওগ্রাফি। এবার আমরা জানবো স্কোপ অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের পরিধি। পরিধি বলতে কতটা বিস্তৃত ভূগোলের আলোচনার ক্ষেত্র। এই ভূগোলের আলোচনার ক্ষেত্র যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু শেষ হবে না। ভূগোলের আলোচনার বিষয় সবকিছু, যাবতীয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সমস্ত কিছুই আমাদের এই ভূগোল সাবজেক্টের মধ্যে আলোচনা করা সম্ভব, এবং সেটা আলোচনা করাও হয়। এবং তার জন্য বর্তমানে ভূগোলকে অনেকগুলি বিভাগে বা শাখায় বিভক্ত করা হয়েছে, এক একটা শাখায় এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ভূগোলের পরিধি বা বিস্তার এর কোনো শেষ নেই, অর্থাৎ ভূগোলের পরিধি বা বিস্তার অসীম, এবং এর বিস্তার পরিধি দিন দিন বাড়ছে, কারণ যাবতীয় যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে সেগুলি আগামীতে ভূগোলের পাঠের অন্তর্গত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিধি প্রতিনিয়ত বাড়তেই আছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যত জ্ঞান বিজ্ঞানীরা প্রসারিত করছে বা যত কিছু আবিষ্কার করছে সমস্ত কিছু আমাদের এই ভূগোল সাবজেক্টের মধ্যে অন্তর্গত হচ্ছে। এই কারণে ভূগোলের যে পরিধি সেটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। প্রশ্ন আসবে, ভূগোলের পরিধি সর্বদা পরিবর্তনশীল নাকি স্থির
নাকি অপরিবর্তনশীল, নাকি কোনোটিই নয়, এরকমভাবে অপশান তুলে দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের উত্তরটি হয়ে যাবে ভূগোলের পরিধি সর্বদা বা আলোচনার ক্ষেত্র সর্বদা পরিবর্তনশীল এবং গতিশীল, অর্থাৎ এর যে বিষয়বস্তু সেটা কিন্তু দিন দিন বাড়ছে, যার জন্য ভূগোলের নতুন নতুন শাখার আবিষ্কার হচ্ছে, উদ্ভব হচ্ছে এবং সেগুলি সেই শাখার মধ্যে অন্তর্গত হচ্ছে। যাই হোক, ভূগোলের প্রধান আলোচনার বিষয় হচ্ছে তিনটি। একটা হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, আরেকটি হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, আরেকটা হচ্ছে অবস্থান নির্ণয়, অর্থাৎ পৃথিবীর কোন জায়গাটা ঠিক কোথায় অবস্থিত পৃথিবীর, অর্থাৎ যদি আমরা ভারতবর্ষের কথা ধরি তাহলে ভারতবর্ষটা পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থান করছে, বা কলকাতা শহরটাকে যদি আমরা ধরি তাহলে কলকাতা শহরটা ভারতবর্ষের ঠিক কোন জায়গায় বা পৃথিবীর সাপেক্ষে ঠিক কোথায় অবস্থান করছে, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে না পূর্ব দিকে, আর পূর্ব বা উত্তর যাই হোক সেটা কতটা পূর্বে কতটা উত্তরে সেটা জানার জন্য কিন্তু আমাদের এই ভূগোল পাঠ করা প্রয়োজন, বা ভূগোলের পরিধির মধ্যে এটা পড়ছে। অর্থাৎ এটাও কিন্তু ভূগোলের একটা পরিধির বিষয়, সেটা হচ্ছে কোন স্থানের অবস্থান নির্ণয়। তাহলে এই ভূগোলের থেকে আমরা কিন্তু কোন স্থানের অবস্থান দ্রাঘিমা অক্ষাংশের ভিত্তিতে নির্ণয় করতে পারি, যেগুলি তোমরা ইতিমধ্যে 9-এ অক্ষাংশ দ্রাঘিমা সম্পর্কে পড়ে এসছো। তাহলে ভূগোলে তিনটি বিষয়ের উপর সুস্পষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই তিনটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, 2 নাম্বার হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, 3 নাম্বার হচ্ছে কোনো অঞ্চলের অবস্থান নির্ণয় বা অবস্থান নির্ণয়। এই তিনটি বিষয় কিন্তু যত্ন সহকারে বা গুরুত্ব সহকারে ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। আমরা আগেই বললাম যে ভূগোলের যে পরিধি তার কিন্তু শেষ নেই, অর্থাৎ পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সমস্ত বিষয় ভূগোলের অন্তর্গত, তাই ভূগোলের পরিধি কিন্তু অসীম। এবার আমরা জানবো যে ভূগোলের প্রকৃতি অর্থাৎ নেচার অফ জিওগ্রাফি, ভূগোলের প্রকৃতি বা নেচার কেমন, অর্থাৎ ভূগোলটা কেমন, সাবজেক্টটা কেমন বা শাস্ত্রটা কেমন বা বিষয়টা কেমন। ভূগোলের প্রকৃতি বলতে বোঝায় ভূগোল বিষয়টির স্বভাব, চরিত্র, ধর্ম বা অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এক কথায় ভূগোল বিষয়টি কেমন বা কি রকম সেটাই হচ্ছে ভূগোলের প্রকৃতি। এখানে মানুষ ও তার পরিবেশের পারস্পরিক যে সম্পর্ক নির্ণয় করার জন্য ভূগোলের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের কার্যকরণ সম্পর্ক একদম নিবিড়ভাবে সমীক্ষা করা হয়। এছাড়া কি হয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মতো ভূগোলেরও অনেক সূত্র আছে, কিন্তু সেই সব সূত্র সবসময় সব জায়গায় এককভাবে প্রমাণিত হয় না। তাই ভূগোল হলো একটা ক্ষেত্র বিষয়, অর্থাৎ স্থানের ব্যাপারটা থাকে, স্থান কাল পাত্র, এই কথা তিনটি এই ভূগোলের ক্ষেত্রে প্রযোজ্য। স্থান বলতে কোনো একটা জায়গার বিবরণ, অর্থাৎ ওই জায়গাটা কেমন প্রকৃতিগতভাবে, মৃত্তিকাগতভাবে, জলবায়ুগতভাবে, খাদ্যাভ্যাসগতভাবে, মানুষের চাষবাস সম্পর্কিত, বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে আমাদের কিন্তু ওইখানে যেতে হয়। অর্থাৎ ভূগোলের এটা হচ্ছে প্রকৃতি, ভূগোলটা জানতে আমাদের সেই স্থানের সম্পর্কে সমীক্ষা করতে হয় বা সেখানে উপস্থিত থেকে আমাদের তথ্য বা জ্ঞান সঞ্চয় করতে হয়। এছাড়া ভূগোলের যে কাল বা সময় সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান রাখতে হয়, অর্থাৎ পৃথিবীর জন্ম বা তার আগে থেকেও বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে শুরু করে, সূর্যের জন্ম থেকে শুরু করে, সূর্য থেকে পৃথিবীর জন্ম থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু আমাদের পরপর এক একটা টপিক অনুযায়ী বা এক একটা যুগ অনুযায়ী চলে আসছে। সেই যুগগুলো সম্পর্কেও কিন্তু আমাদের এই বা জিওলজিক্যাল যে টাইম স্কেল, সেই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কেও আমাদের ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ ভূগোল জানতে আমাদের সময় জ্ঞানটাও রাখতে হয়, যেরকম স্থান সম্পর্কে জানতে আমাদের সেখানে ভিজিট করতে হয়, সেরকম ভাবে আমাদের সময় সম্পর্কেও জ্ঞান রাখতে হবে ভূগোল জানতে। এবং ভূগোলের বিভিন্ন বিষয় আবিষ্কার করার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে সূত্রের, যেরকম অঙ্কে বিভিন্ন সূত্র রয়েছে, ভৌত বিজ্ঞানে বিভিন্ন সূত্র রয়েছে, সেরকম ভাবে আমাদের ভূগোলেরও সাবজেক্ট বা বিষয়কে জানার জন্য কিছু সূত্র রয়েছে, অর্থাৎ এটাও ভূগোলের একটা প্রকৃতি বা নেচার। ঠিক আছে, তাহলে ভূগোলের নেচার হচ্ছে প্রকৃতি মানুষের সম্পর্কিত আলোচনা, কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে তথ্য আহরণ করা, সময় সম্পর্কে জ্ঞান রাখা এবং সূত্র সম্পর্কে অবগত হওয়া, এগুলো কিন্তু ভূগোলের অন্তর্গত। পরের
হচ্ছে ভূগোল পাঠের উদ্দেশ্য আমরা অলরেডি অনেকটা বলে ফেলেছি। এবার শুধু এই পয়েন্টগুলি বলে যাব যে ভূগোল পাঠের উদ্দেশ্যগুলি কি কি। এক হচ্ছে স্থানগত বা অঞ্চলগত যে পার্থক্য এই সম্পর্কে অনুসন্ধান করা। 2 নম্বর কি, বিভিন্ন ভৌগোলিক ঘটনার কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করা, অর্থাৎ কেন এই জিনিসটা হলো তার কারণটাই বা কি এবং সেটার ফলেই বা কি হলো। অর্থাৎ আমি যদি ভূমিকম্পের কথা ধরি তাহলে ভূমিকম্পের কারণটা কি, এই ভূমিকম্প হলো নিশ্চয়ই এর কোনো একটা কারণ থাকবে, কি কারণে ভূমিকম্পটা হলো, এবং ভূমিকম্পের ফলে ফলাফল অর্থাৎ কি তার ফলে ক্ষতি হলো বা লাভ হলো সেটা নিয়ে আলোচনা, এবং এই ভূমিকম্প নিবারণের উপায়গুলোই বা কি কি, বা কি করে এর প্রভাব কম করা যায় সেগুলো। অর্থাৎ এরকম ভাবে যাবতীয় যে বিষয়গুলো আছে, হিমালয় পর্বত কেন উৎপত্তি লাভ করলো, বা কেন এই অগ্ন্যুৎপাত হচ্ছে, কেন পাত সঞ্চালন হচ্ছে, কেন এই পৃথিবীর জন্ম কিভাবে হলো, এই বিভিন্ন রকম প্রশ্ন, কেন কিভাবে কোথায়, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের ভূগোল থেকেই জানতে হয়, বা এই প্রশ্নগুলির উত্তর জানতে আমাদের ভূগোল পড়তে হয়। যাই হোক, পরের বিষয় হচ্ছে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ককে একটি অখণ্ড বিষয় হিসাবে বিবেচনা করা। অর্থাৎ প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা অভেদ কল্পনা বা একটা মেলবন্ধন রয়েছে, বা এই দুটির মধ্যে যে একটা পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুলে ধরা বা জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। পরের পয়েন্টে কি বলছে, বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন ও সামাজিক সংযোগ গুরুত্ব সহকারে অধ্যয়ন করা। অর্থাৎ বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন এবং সামাজিক যে সংযোগ সেই তার গুরুত্ব যত্ন সহকারে অধ্যয়ন করা, পাঠ করা, এই জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এটাও ভূগোল পাঠের একটা উদ্দেশ্য। পরে বলছে 3 ধরনের যে প্রশ্ন আমি আগেই বললাম, সেটা হচ্ছে কি, কোথায়, কেন। এই প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ কেন এই জায়গাটা এরকম, কেন এই জায়গার বৈশিষ্ট্য এরকম, কেন এখানে এটা হয়, এটা কেন হলো এবং কোথায় হলো, কিভাবে হলো, এই বিভিন্ন যে প্রশ্নের উত্তর সমাধান, এগুলো জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এগুলো সবকিছু ভূগোলের পাঠের উদ্দেশ্য। বন্ধুরা, এবার আমরা চলে আসব ভূগোলের যে শাখা সমূহ, অর্থাৎ ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা যায় এবং সেগুলো কি কি। এইগুলো আমাদের প্রথম অধ্যায়ের বিষয়, আলোচনার বিষয়। আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা যায়। এইগুলো আমাদের প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়। আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা যায়। তার আগে আমি একটু তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। ভূগোলকে মোটামুটি কখনো কখনো আমরা কোনো কোনো বইতে দেখবে দুটি প্রধান ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটি হচ্ছে মানবীয় ভূগোল। আবার কখনো কখনো একে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল, এই 3টি ভাগেও ভাগ করা হয়ে থাকে। তা আমরা এই 3টি ভাগ অনুযায়ী আমাদের ভাগটা আমরা করব বা দেখব। প্রথমে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পাবো, বা প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোন কোন শাখাগুলো পড়ছে ভূগোলের, সেগুলো আমরা এক এক করে জেনে নেব। আমরা এবার একটু ছকটা দেখে নেব ভূগোলের। যে প্রাকৃতিক ভূগোল, দেখো জীব ভূগোল এবং মানবীয় ভূগোলের যে একটা ছক, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই ছকটা একটু দেখে নাও, 3টি কালার দিয়ে কিন্তু দেখানো হচ্ছে। এই দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোনগুলো পড়ছে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে গণিত, জ্যোতির্বিদ্যা বা গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীর ভূগোল। পরেরটা বলছে ভূতত্ত্ববিদ্যা, ভূমিরূপবিদ্যা। পরেরটা আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা। পরেরটা উদকবিদ্যা বা সমুদ্রবিদ্যা। পরেরটা মৃত্তিকা বিজ্ঞান বা মৃত্তিকা ভূগোল। আর জীব ভূগোলের মধ্যে কি কি সাবজেক্ট বা শাখাগুলো পড়ছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমে বলছে উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ ভূগোল, প্রাণীবিদ্যা বা প্রাণী ভূগোল, বাস্তুবিদ্যা বা মানবীয় বাস্তুবিদ্যা। আর পরেরটা বলছে পরিবেশ ভূগোল বা পরিবেশ বিজ্ঞান। এগুলো হচ্ছে জীব ভূগোলের অন্তর্গত। পরেরটা হচ্ছে মানবীয় ভূগোলের মধ্যে কি কি পড়ছে আমরা দেখে নেব। অর্থনৈতিক ভূগোল বা অর্থনীতি, এটাও মানবীয় ভূগোলের মধ্যে পড়ছে। জনসংখ্যা ভূগোল বা জনসংখ্যা, রাজনৈতিক ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান, ঐতিহাসিক ভূগোল বা ইতিহাস, সামাজিক ভূগোল বা সমাজতত্ত্ব, ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা অথবা দর্শন, সাংস্কৃতিক ভূগোল বা নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান। তাহলে আমরা দেখলাম যে ভূগোলের শাখা এত বিস্তৃত, এত বিভাগ, যে পৃথিবীর যাবতীয় যে বিষয়গুলো, সে রাজনীতি বলো, মৃত্তিকা বলো, স্বাভাবিক উদ্ভিদ বলো, জলবিদ্যা বলো, সমুদ্র বলো, যা কিছু বলো, সমস্ত কিছু কিন্তু আমাদের ভূগোলের মধ্যে আমরা আলোচনা করতে পারছি বর্তমানে বিভিন্ন শাখার মাধ্যমে। অর্থাৎ ভূগোলের এত শাখা, এত বিস্তার ঘটেছে যে পৃথিবীর যাবতীয় বিষয় ভূগোলের মধ্যে আলোচনা করা সম্ভব।
তাহলে এই যে আমরা যে বিষয়গুলো জানলাম, যে বিভাগগুলো জানলাম, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং জীব ভূগোল, এই ভূগোলের মধ্যে এদের আলোচনার বিষয় কি, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা আলোচনার ক্ষেত্র রয়েছে বা বিষয়বস্তু রয়েছে আলোচনার। তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্ন আসে যে সমুদ্র, যে স্রোত, সমুদ্র তরঙ্গ, এই যে বিষয়গুলো বা সামুদ্রিক যে ভূমিরূপ, এগুলো আমরা কোন ভূগোলের মধ্যে পড়বো বা কোন ভূগোল পড়লে আমরা জানতে পারবো, সেটা আমরা হচ্ছে উদকবিদ্যা যেটা বললাম বা সমুদ্রবিদ্যা, সেটা থেকে জানতে পারবো। এবার যদি বলে মৃত্তিকার উৎপত্তি আমরা কোন ভূগোল থেকে জানতে পারবো, তাহলে মৃত্তিকা ভূগোল থেকে আমরা জানতে পারবো। যদি বলে যে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা কিভাবে জানবো, কোন ভূগোল পাঠ করে জানবো, তাহলে সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা থেকে আমরা জানতে পারবো। এবার যদি কেউ প্রশ্ন করে যে আমরা যে মহাকাশে যে জ্যোতিষ্কগুলো রয়েছে, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু বা তারা যেগুলো রয়েছে, সেগুলোর সম্পর্কে আমরা জানতে পারবো কোন ভূগোল পাঠ করে, অর্থাৎ ভূগোলের কোন শাখার মধ্যে এগুলো অবস্থান করছে বা কোন শাখার অন্তর্গত এগুলো, সেগুলো হচ্ছে জ্যোতির্বিজ্ঞান যে শাখাটা, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এবার যদি বলে যে রাষ্ট্র সম্পর্কে আমরা কোন জানবো কোন ভূগোল পাঠ করে, সেটা আমরা জানবো হচ্ছে রাজনৈতিক ভূগোল, যেটা রাজনৈতিক ভূগোলের যে বিভিন্ন সমাজ বিষয়ক ব্যাপার, সেগুলো কোথা থেকে জানতে পারবো কোন ভূগোল পাঠ করে, সেটা হচ্ছে সমাজতত্ত্ব থেকে বা সামাজিক ভূগোল থেকে জানতে পারবো। ইতিহাস সম্পর্কে জ্ঞান জানতে পারবো বা জ্ঞান লাভ করতে পারবো কোন ভূগোল পাঠ করে, না ঐতিহাসিক ভূগোল পাঠ করে। পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করব আমরা কোন ভূগোল পাঠের মাধ্যমে, না পরিবেশ ভূগোল থেকে। এরকম ভাবে প্রাণীদের সম্পর্কে জানবো কিভাবে, কোন ভূগোল পাঠ করে, না প্রাণীবিদ্যা বা প্রাণী ভূগোল পাঠ করে আমরা জানবো। ভূমিরূপের বিভিন্ন বিষয়, অর্থাৎ ভূমিরূপের যে বিভিন্ন পর্যায় রয়েছে বা বিভিন্ন ভূমির রূপ রয়েছে, সেগুলো কোন ভূগোলে আমরা জানবো, সেগুলো আমরা জানবো হচ্ছে ভূমিরূপ বিদ্যা বা ভূমিরূপ ভূগোলে। আবহাওয়া বা জলবায়ু সম্পর্কে আমরা জানবো, এই যে আমফান ঝড় হচ্ছে, এই যে এত গরম, এত কেন পশ্চিমবঙ্গে এখন গরম হচ্ছে, এই যে এলনিনোর কারণে গরম হচ্ছে আমরা জানি। তাহলে এই এলনিনোটা কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কত বছর পর পর আসে, কোথায় উৎপত্তি লাভ করে, এইগুলোর কোথায় আমরা জানবো, এটা জানবো হচ্ছে জলবায়ু বা আবহাওয়াবিদ্যা যে ভূগোলের শাখা, সেই শাখা থেকে আমরা এগুলো জানতে পারবো। জনসংখ্যা আগে কত ছিল, এখন কত হলো, সেই জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে, কেন কোথাও জনসংখ্যা কমে যাচ্ছে, কাম্য জনসংখ্যা কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, বা মানুষ জমি অনুপাত কাকে বলে, বিভিন্ন রকম বিষয়গুলো আমরা এই জনসংখ্যা ভূগোল থেকে জানতে পারবো। পরে রাজনৈতিক ভূগোল, অর্থাৎ রাজনৈতিক বিষয়গুলো আমরা এই রাজনৈতিক ভূগোল থেকে জানতে পারবো। ঐতিহাসিক ভূগোল, ইতিহাস সম্পর্কিত বিষয়গুলো ঐতিহাসিক ভূগোল থেকে জানতে পারবো। আর হচ্ছে সামাজিক বিষয়গুলো সামাজিক ভূগোল থেকে জানতে পারবো। ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা, এটা দর্শন শাস্ত্র, যাকে ভূগোলের দর্শন বা থট অফ জিওগ্রাফি, এই সাবজেক্ট বা এই শাখাটি পড়লে আমরা ভূগোলের যে চিন্তাধারা বিষয়, সেগুলো জানতে পারবো। আর একটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল বা নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান, এগুলো অর্থাৎ সাংস্কৃতিক যে বিভিন্ন বিষয়, শিক্ষা, সমাজ সচেতনতা, বিভিন্ন নিয়ম কানুন, এগুলো আমরা আচার আচরণ, এগুলো সব জানতে পারবো। রীতিনীতি বিভিন্ন সমাজের, বিভিন্ন দেশের, সেগুলো এই সাংস্কৃতিক ভূগোল বা নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান থেকে আমরা জানতে পারবো। তাহলে আমরা দেখলাম ভূগোলের যে শাখাসমূহ, সেই শাখাসমূহের যে বিষয়বস্তু, অর্থাৎ এই শাখাগুলোতে কি কি আলোচনা করা হচ্ছে, এগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বা বলে দিতে পারে যে নিচের, ধরো উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা কোন ভূগোলের কোন শাখার অন্তর্গত। এখন তোমাকে যদি অপশন দেয় যে মানবীয় ভূগোল, নাকি প্রাকৃতিক ভূগোল, নাকি অর্থনৈতিক ভূগোল, নাকি কোনোটিই নয় বা সবকটায়, এরকম অপশন দিতে পারে, তখন তোমাকে বলতে হবে ভূগোলের অন্তর্গত। আর যদি প্রশ্ন আসে উদকবিদ্যা বা সমুদ্রবিদ্যা ভূগোলের কোন শাখার অন্তর্গত, বা এই উদকবিদ্যা শাখাটি ভূগোলের কোন প্রধান শাখার অন্তর্গত, সেটা হবে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। যাই হোক, এরকম ভাবে অনেক ঘুরিয়ে ফিরে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা সবভাবে তৈরি থেকো এবং এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করো, তাহলে কিন্তু প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে, সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য
আসতে পারে বা প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় বা এসএলএসটি পরীক্ষায় আসতে পারে, সেগুলি সম্পর্কে আমি ভিডিও অলরেডি করেছি। সেই ভিডিওগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিও। আরেকটু বিষয় বাকি থেকে গেল, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো আমি বললাম এতগুলো শাখা, সেই শাখাগুলোর ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র কি, অর্থাৎ এই সমস্ত শাখার মধ্যে যা যা আলোচনা করা হয়েছে অলরেডি, সেগুলোই কি এর বিষয়বস্তু নাকি এর ভবিষ্যৎ ক্ষেত্র আরো বাড়তে পারে? অবশ্যই বাড়তে পারে, কারণ ভূগোলের যাবতীয় বিষয় পরিবর্তনশীল, আমরা আগেই পড়েছি, এবং ভূগোলের পরিধি বা বিষয়বস্তুটা পরিবর্তনশীল, কারণ ভূগোলে যা যা কিছু আমাদের পৃথিবীর উপর ঘটছে বা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটছে, সমস্ত কিছু কিন্তু এক এক করে ভূগোলের বিভিন্ন শাখার অন্তর্গত হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি শাখার কিন্তু আস্তে আস্তে পরিধি বাড়ছে। তাহলে আমরা এক এক করে এবার প্রত্যেকটা শাখা, সেই কিছু শাখার গুরুত্বপূর্ণ শাখাগুলি সম্পর্কে আমি আলোচনা করব, এদের ভবিষ্যৎ ক্ষেত্র বা বর্তমান ক্ষেত্রগুলি সম্পর্কে, অর্থাৎ এই সাবজেক্টটিতে বা এই শাখাটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথমে আমরা চলে যাব ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যায় কি কি আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যার আলোচনার ক্ষেত্রগুলো হচ্ছে ভূমিকম্প, ধস, সুনামি প্রভৃতি এর কারণগুলো কি কি, এর জলবায়ুগত ভূমিরূপ, খনি অঞ্চলের ভূমিরূপ, গ্রাম শহর দ্বারা প্রভাবিত মানুষও প্রভাবিত ভূমিরূপ, ভূমিরূপগত বিপর্যয়ের ব্যবস্থাপনার ক্ষেত্র ইত্যাদি হচ্ছে ভূমিরূপ বিদ্যার আলোচনার বিষয় হতে পারে। জলবায়ু বিদ্যার আলোচনার বিষয় কি, কেন এই জলবায়ুর যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো কেন হচ্ছে, কেন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর যে বজ্রবিদ্যুৎ বজ্রপাত ঘটছে, বা এত বড় বড় ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হচ্ছে, কেন এত খরার সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বন্যার সৃষ্টি হচ্ছে, যেখানে মরুভূমি ছিল সেখানে স্বাভাবিক উদ্ভিদ জন্মাচ্ছে, বা যেখানে স্বাভাবিক উদ্ভিদ ছিল সেখানে মরুভূমি হচ্ছে, এই এল নিনো কি, বিভিন্ন যে যাবতীয় যে বিষয়গুলো জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়। এবং এই জলবায়ুর প্রভাবটা কৃষিক্ষেত্রে কতটা, শিল্পক্ষেত্রে কতটা, মানুষের জীবনযাত্রার উপর কতটা প্রভাবিত করছে, সেগুলো সম্পর্কে এই জলবায়ুবিদ্যার আলোচনা করা হবে বা হচ্ছে। এটা বর্তমান বিষয় এবং ভবিষ্যৎ বিষয়ের আলোচনার ক্ষেত্র। তারপর হচ্ছে সমুদ্রবিদ্যা, অর্থাৎ সমুদ্র স্রোত, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি কেমন, সমুদ্র তলদেশের কেন পরিবর্তন হচ্ছে, কি সমুদ্র তলদেশে কি কি ঘটছে, সমুদ্র স্রোত কি কারণে সৃষ্টি হচ্ছে, সমুদ্র স্রোতের উপকারিতা, গুরুত্ব, প্রভাব, বা সমুদ্র তরঙ্গের গুরুত্ব, প্রভাব, তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এই বিভিন্ন রকম বিষয়। খনি এই সমুদ্র থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যাচ্ছে, সোনা, রূপা, তামা, ম্যাঙ্গানিজ বা খনিজ তেল, সেগুলো বা অন্যান্য প্রাকৃতিক যে মৎস্য সম্পদ, সেগুলোর বিস্তার, বন্টন বা তাদের গুরুত্ব, ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র ইত্যাদি আলোচনা করা হয়। মৃত্তিকা ভূগোলে মৃত্তিকার বিভিন্ন উৎপত্তি, বিস্তার, বৈশিষ্ট্য, বর্ণনা ইত্যাদি, তার কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে বা হয়। জীব ভূগোলের আলোচনা, উদ্ভিদ ভূগোলে উদ্ভিদের কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে উদ্ভিদের সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা যায়, অতিরিক্ত উষ্ণতা, খরা রোধের জন্য কিভাবে আমরা বৃক্ষ সাহায্য করে এবং তার জন্য কি কি গাছ লাগানো আমাদের প্রয়োজন, কৃষি ও সামাজিক বনসৃজনটা কি, আর কি করে এর বৃদ্ধি করা যায়, পতিত জমিকে কিভাবে বনসৃজন করা যায় বা কিভাবে একে আরো ফলপ্রসূ করা যায়, ব্যবহার উপযোগী করা যায়, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়। প্রাণী ভূগোলে প্রাণীদের বন্টন, তাদের সুরক্ষার জন্য বিভিন্ন যে রিজার্ভ ফরেস্ট বা বিভিন্ন রকম যে বিভিন্ন ধরনের প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, এবং আধুনিক পদ্ধতিতে এদের প্রতিপালন এবং প্রাণী সমূহের উন্নতির ব্যবস্থা করা ইত্যাদি ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র হচ্ছে এই প্রাণী ভূগোলের। মানবীয় বাস্তুবিদ্যা কি, মানবীয় এই শাখার আলোচনা ক্ষেত্রগুলো কি, পরিবর্তনশীল বাস্তুতন্ত্র, মানুষের উপর তার যে প্রভাব ও পরিণাম, স্বাভাবিক বা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের যথাযথ যে সংরক্ষণ, এটা কিভাবে করা সম্ভব হবে, সেগুলি এই ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র হচ্ছে এই মানবীয় বাস্তুবিদ্যার। পরিবেশ ভূগোলের আলোচনার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র কি, প্রাকৃতিক পরিবেশের যথাযথ যে সংরক্ষণ কিভাবে করা যায়, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, ভূমি দূষণ, এগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে এদের প্রভাব থেকে মুক্ত করা যায় সমাজকে বা পরিবেশকে, পৃথিবীকে, সেগুলো সম্পর্কে আলোচনা করা এর ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র। ভবিষ্যতে কি কি উপায়ে এর সুষ্ঠু সুন্দর প্রতিকার করা সম্ভব, এগুলো ভূগোলের এই শাখার আলোচনার ভবিষ্যৎ ক্ষেত্র। আর মানবীয় ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলো কি কি, রাশিবিজ্ঞান বা পারিমাত্রিক যে ভূগোল, সেখানে নানা ধরনের ভৌগোলিক তথ্য বিশ্লেষণ বা ভূগোলের নানা ধরনের মডেলের যে ব্যবহার, সেগুলো এই রাশিবিজ্ঞানে করা হয়ে থাকে। অর্থনৈতিক ভূগোলের এর বিষয়বস্তু কি, ভূমি ব্যবহারের বিভিন্ন যে মডেল, কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়, কিভাবে খাদ্যের চাহিদা মেটানো যায়, কিভাবে পতিত জমির বন্টন করা যায় এবং তাকে
ব্যবহার উপযোগী ভূমিতে পরিণত করা সম্ভব, মানব জীবনে শিল্পের যে সুফল কুফল সেগুলো আলোচনা করা, বা তার কুফল থেকে মানব জগৎকে কিভাবে রক্ষা করা যায় সেগুলো ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র হচ্ছে এই অর্থনৈতিক ভূগোলের। এছাড়া জনসংখ্যা ভূগোলে কিভাবে জনসংখ্যা দিন দিন পরিবর্তন হচ্ছে এবং বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই জনসংখ্যার যে সমস্যা, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেগুলো সম্পর্কে আলোচনা করা জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র, বর্তমান আলোচনার ক্ষেত্রও বটে। রাজনৈতিক ভূগোল, রাজনৈতিক যে বিষয়গুলো, সে যে কেন্দ্র রাজ্যের যে বিভিন্ন সম্পর্ক, তারপর হচ্ছে রাজ্যগুলির যে পারস্পরিক সীমানা নির্ধারণ এবং তাদের মধ্যে পারস্পরিক যে রাজ্যের অধিবাসীদের জাতিগত যে বৈচিত্র্য, সেগুলো হচ্ছে রাজনৈতিক ভূগোলের আলোচনার ক্ষেত্র। ঐতিহাসিক ভূগোলে কি বলছে, যে কোনো স্থানের উন্নয়ন পরিকল্পনা ইতিহাসের উপর একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, অর্থাৎ কোনো একটা অঞ্চলের গুরুত্ব, ঐতিহাসিক যে গুরুত্ব তার উপর নির্ভর করে সেখানে কি কি উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো এই ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র। মানুষের জাতিগত বন্টন বিশ্লেষণের ক্ষেত্রে ঐতিহাসিক একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। পরে হচ্ছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোলে বিশ্বায়ন ও সামাজিক বিবর্তন, সামাজিক মূল্যবোধ ও সম্পদ সৃষ্টি, নগরায়ন ও উপজাতির ক্রমবিবর্তন ইত্যাদি সম্পর্কে জানা যায়। ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা এর ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির প্রভাবে ভৌগোলিক দর্শনে বৈপ্লবিক পরিবর্তন, ভূগোলের নতুন নতুন শাখা সৃষ্টি, দেশ ও কাল সম্পর্কে আধুনিক ধারণার উপস্থাপন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা সম্ভব। আর সাংস্কৃতিক ভূগোলে কি বলছে, সাংস্কৃতিক ভূগোলে বলছে বিশ্বায়ন ও সংস্কৃতির যে বিবর্তন, মিশ্র সংস্কৃতির উদ্ভব, মানুষের সাংস্কৃতিক কার্যকলাপ দ্বারা স্থায়ীভাবে পরিবেশের উপর প্রভাব, এই সমস্ত কিছু আলোচনা করা হয়। তাহলে আমরা এই প্রথম অধ্যায়ের যে শাস্ত্ররূপে ভূগোল, সেখানে যে যাবতীয় বিষয় কিন্তু আমরা সমাপ্ত করলাম, অর্থাৎ এই অধ্যায় থেকে কি কি আলোচনা বা কি কি বিষয় তোমাদের রয়েছে সেগুলো আমি এক এক করে আলোচনা করলাম। আর একবার আমি তোমাদেরকে সেই ওভারভিউটা দিয়ে দিচ্ছি যে এই অধ্যায়ে আমরা কি কি এতক্ষণ ধরে আলোচনা করলাম। প্রথমে আমরা জানলাম হচ্ছে ভূগোল শব্দের অর্থ, ভূগোল কাকে বলে, বিভিন্ন ভৌগোলিকদের বা দার্শনিকদের ভূগোল সম্পর্কে যে সংজ্ঞা সেগুলো আমরা জানলাম। তারপরে আমরা জানলাম হচ্ছে ভূগোলের পাঠের উদ্দেশ্য, লক্ষ্য। তারপরে আমরা জানলাম ভূগোলের যে পরিধি, সেই পরিধি। তারপরে আমরা পড়লাম হচ্ছে ভূগোলের যে প্রকৃতি বা নেচার, সেই নেচার বা প্রকৃতি সম্পর্কে জানলাম। তারপরে আমরা জানলাম ভূগোলের যে বিভিন্ন শাখা, অর্থাৎ প্রাকৃতিক যে শাখাসমূহ, মানবীয় ভূগোলের যে শাখাসমূহ এবং জীববিদ্যা ভূগোলের যে শাখাসমূহ, সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবং এই শাখাসমূহের যে ভবিষ্যৎ ক্ষেত্র বা এই শাখাসমূহের মধ্যে কি কি আলোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এই শাখাগুলি আলোচনার ক্ষেত্রগুলি কি কি সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। অর্থাৎ প্রথম অধ্যায়ের যে যাবতীয় বিষয় সেগুলি কিন্তু আমরা এক এক করে আলোচনা করেছি। যাই হোক, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই বিষয়টি নিয়ে বা সেই জায়গাটুকু নিয়ে আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, যদি আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে তোমাদের একাদশ শ্রেণীর এবং এসএলএসটি বিষয়ে এবং বিভিন্ন কম্বাইন্ড ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যাবতীয় যে ভূগোলের এবং বাংলার বিষয় সেগুলি নিয়ে আমি কিন্তু বিস্তারিত তোমাদের আলোচনা এই চ্যানেলটিতে করব। তাই তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামীতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আলোচনা ও বিষয়ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।